আমাকে একটু কষ্ট করে বলতে হবে লাস্ট ক্লাসে আমরা কি কি পড়েছি, একটু শুনি আপনাদের কাছ থেকে। লাস্ট ক্লাসে আমরা কি কি পড়েছি? ম্যাম মাইক্রো ইকোনমিক পড়ছি। মাইক্রো ইকোনমিক ইকোনমিক্স। হ্যাঁ, মাইক্রো ইকোনমিক্স তো পড়েছি, এটা আমরা জানি। লাস্ট ক্লাসে কিছু পড়ানো হয় নাই। লাস্ট ক্লাসে আমরা কিছু পড়ি নাই। না মিস, রেজাল্ট নিয়ে কথা না, হয়েছিল। আমি স্টার্ট করি হয় নাই। ওই একদমই খাতা নিয়ে কথা বলতেছি। ম্যাডাম আমার খাতা দেখায় আর কি, মানে আপনি সেদিনকার টাইম সব শেষ হয়ে গেছিল ম্যাডাম, ও হ্যাঁ কিছু হ্যাঁ হ্যাঁ, করানো হয় আচ্ছা, না। সমস্যা নাই। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনাদের, সেটা হচ্ছে লাস্ট আমি কতটুকু পড়িয়েছি, প্লিজ ওটা বলেন। কিছু তো টাচ করেছি, একদম যে পড়াই নাই। এটা আমাদের 3 নম্বর ক্লাস হচ্ছে অনলাইনে, একদম পড়াই নাই সেটা তো না। তো কি পড়িয়েছি, কিছু কি কারো না, খাতায় আমি লেখা আছে? একদম তো পড়ানো নাই। একদম পড়াই নাই। মিস আজকে প্রথম ক্লাসে তো মিস গেছিল। ক্লাসটা এক্সামের আচ্ছা, হ্যাঁ ম্যাম, আমার কিছুই পড়ানো হয় আরে একদিন ক্লাস মিস হয়েছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমার মনে আছে আমি আসলে কি পড়িয়েছি। আমি তো আপনাদের সাথে একটা রেকর্ডেড ভার্সনে শেয়ার করছি, একটু কষ্ট করে দেখবেন। আমরা হচ্ছে গিয়ে পাবলিক গুডস এন্ড কমন রিসোর্সেস এটা নিয়ে একটু পড়াশোনা করেছিলাম, মনে পড়েছে? এই টেবিলটা আঁকতে বলেছিলাম একটা ক্লাসে। আমি নো ম্যাম, আমাদের না, আমি নো ম্যাম, আমাদের কিছু পড়ার নাই। সিরিয়াসলি আপনাদের কিছু পড়াই নাই? নো ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, কিছুই পড়াইনি জানে, এটা থেকে শুরু করে কোনো সমস্যা না। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি স্টার্ট করবো হচ্ছে আফটার মিড। আমাদের যে টপিক গুলো দিয়ে স্টার্ট হবে, আপনাদের হয়তো কোয়ারিজ থাকতে পারে চ্যাপ্টার 10 কেন, সরি চ্যাপ্টার 11 কেন। তা আমাদের ওই যে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমি ইউজুয়ালি যেটা করি আফটার মিড, আমাদের দেখা যায় কন্টিনিউটির কিন্তু কিছু বিষয় থাকে, তো যে টপিক গুলো আমাদের সাবজেক্ট রিলেটেড যেটা আসবে সেভাবে হচ্ছে কি আমরা যাব। তো ফর দ্যাট পারপাসেস আমরা আগে হচ্ছে চ্যাপ্টার 11 কমপ্লিট করবো। ইটস অ্যাবাউট দ্য পাবলিক গুডস এন্ড কমন রিসোর্সেস, ডিফারেন্ট টাইপ অফ গুড। এবং এই গুডস গুলো যখন আমরা কনজিউম করি, দেয়ার আর সাম প্রবলেম অ্যারাইজেস ফর ইট। এই প্রবলেম গুলো কি, এগুলো নিয়ে আলাপ আলোচনা করবো। আফটার দ্যাট হচ্ছে গিয়ে আমরা যে চ্যাপ্টারটাতে যাব, ইট ওয়াজ অ্যাবাউট এক্সটার্নালিটি। অর্থাৎ দেখা যাবে যে আপনি সোসাইটিতে এমনও হতে পারে যে আপনি কোনো প্রবলেম করেন নাই, কিছু করেন নাই, তারপরে অন্য কারো ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর কারণে ইউ আর ব্যাডলি সাফারার। তো দ্যাট সিচুয়েশন ইজ ফর এক্সটার্নালিটিস। এক্সটার্নালিটি নিয়ে আমাদের একটা চ্যাপ্টার থাকবে। আফটার দ্যাট আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেখানে আমরা ম্যাথস করবো, দ্যাট ইজ কস্ট অফ প্রোডাকশন। সেখানে আমরা কস্ট ক্যালকুলেশন করবো, এই ধরনের কিছু বিষয় থাকবে। লাস্টলি আমরা যে চ্যাপ্টারে পড়বো সেটা হচ্ছে মার্কেট, ডিফারেন্ট টাইপ অফ মার্কেট এবং এটা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা জানবো। তো চলে যাই, এই চ্যাপ্টারটা পড়ার শুরুতে আমাদের একটা টেবিল ড্র করতে হবে। So, আমরা একটা টাইটেল দিয়ে দিই চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11 টাইটেল দিয়ে আমরা হচ্ছে এই টেবিলটা একটু ড্র করি। আমি এই টেবিলটা একটু এই জন্য জুম ইন করছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এই টেবিলটা যেটা দেখেন, 4 টাইপস অফ গুড এরকম একটা নেম দিয়ে এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি আমরা। এই টেবিলটা আমরা একটু ড্র করি। এই যে রাইভাল ইন কনজাম্পশন, দেন হচ্ছে এক্সক্লুডেবল, দেন ইয়েস নো, এভাবে করে যে 4টা টাইপস করেছি, এই ছবিটা একটু সবাইকে আঁকতে বলছি আমি। তাহলে ছবিটা আঁকতে থাকেন, ইন দ্য মিন টাইম আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তাহলে আমাদের কোনো কিছুই টাইম ওয়েস্ট হবে না সেক্ষেত্রে। ছবিটা এজ ইট ইজ এভাবেই আঁকবো, চ্যাপ্টার 11 টাইটেল দিব, ছবিটা আঁকবো, এবং আফটার দ্যাট আমাদের যেটা হবে যে এই টপিকটির উপরে আমরা হচ্ছে গিয়ে ফোকাস করব। এবং হ্যাঁ, আপনার প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম আমি আমি বুঝি না, এক্সক্লুডিবিলিটি বুঝি না, বা রাইভাল ইন কনজাম্পশন বুঝি না, তো পুরো জিনিসটা আমি বুঝিয়ে বলবো যে জিনিসগুলো কি। আমি ম্যাক্সিমাম কেসে পার্টিসিপেন্ট লিস্ট থেকে অ্যাটেন্ডেন্স দিই, তারপর আমি যার রোলটা কল করব শুধুমাত্র সে প্রেজেন্ট দিবেন, মানে আই মিন ইয়া করবেন, বাকিদেরটা বুঝে যাবেন যে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। যাতে আমার কনফিউশন আছে, আমি শুধু তাদের রোলটা কল করবো। ওকে, আরিফুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জাবেদ। কারোর যদি মাইক্রোফোনে প্রবলেম থাকে হ্যান্ড রেজ করলেই হবে। তানভীর মৃধা, মুর্শিদুর রহমান, সজীব হোসেন নাদিম, ঐশী জান্নাত রুবলি, প্রেজেন্ট ম্যাম। রিমা আক্তার, রিমা আক্তার, রিমা আক্তার অ্যাবসেন্ট। ওকে, আশিক বিল্লাহ পেয়েছি, জুলফিকার উৎস প্রেজেন্ট, সালাহ উদ্দিন শিবলি প্রেজেন্ট ম্যাম। ওকে, মোহাম্মদ হাসান প্রেজেন্ট, রুদ্র সাহা, ইয়েস ম্যাম। শাহরিয়ার তানভীর,
Shahriar Tanvir 221 last 73. Shahriar Tanvir, Abid Hassan Shoykot, তুহিন, এটা কি ছিল তুহিন? ওকে, আবিদ হাসান সৈকত আছেন? আবিদ হাসান সৈকত, যদি কোনো কারণে মাইক্রোফোনে প্রবলেম থাকে হ্যান্ড রেজ করলেও হবে। আবিদ হাসান সৈকত অ্যাবসেন্ট। নুদার রাবিয়া রাইসা নাই। শাশ্বত চাকমা, ইমরান ইসলাম, ওয়াসি প্রেজেন্ট। জাওয়াদুল হাসান, ওকে, জাওয়াদুল হাসান, ওকে। জাবের আল মামুন প্রেজেন্ট পেয়েছি। প্রেজেন্ট ম্যাম দিয়েছি। রহমতুল্লাহ প্রেজেন্ট দিয়েছি। মাহিন, মুহতাসিন আহমেদ মাহিন, মুহতাসিন আহমেদ মাহিন অ্যাবসেন্ট। হিরণময় তামান্না, ফেরদৌস জামান দীপ, প্রেজেন্ট ম্যাম প্রমি, প্রীতম, ইয়েস ম্যাম আরিয়া, আচ্ছা সাদমানকে তো দিয়েছি। ম্যাম তারপরে প্রমি হচ্ছে- আছে হ্যাঁ দিয়েছি। প্রমি, প্রীতম আছে? প্রীতম কোথায়? ম্যাম আছে ম্যাম জয়েন ওর ফোনে একটু সমস্যা হচ্ছে তো আচ্ছা ঠিক আছে। আরিয়ান, আচ্ছা আরিয়ান তো প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট আছে। সাইফ রাফিদ অ্যাবসেন্ট। মারিয়া মাহবুবা আখি। মিস সাইফ আছে আচ্ছা, যাদের মাইক্রোফোনে প্রবলেম জাস্ট হ্যান্ড রেজ করলেও হবে। মারিয়া মাহবুবা আখি, সাইফ আছে আচ্ছা সাইফকে দিয়েছি। ঋত্বিক সাহা দিয়েছি, মারিয়া দিয়েছি। ঋত্বিক সাহা, প্রেজেন্ট ম্যাম জাওয়াত শান, প্রেজেন্ট ম্যাম ফাহিম, আচ্ছা শাহরিয়া ওমর ফাহিম পেয়েছি। প্রিন্স মাহমুদ মাহিন অ্যাবসেন্ট। তাসফিয়া আনজুম আশা, আরুষা আজমি, চৈতি ভৌমিক, ইয়েস ম্যাম। দিহান, মিতু রানী সূত্রধর, প্রেজেন্ট ম্যাম। হুমায়রা তাহসিন, শাওন মিয়া, আকাশ মিয়া, রাকিন কায়েম, রেজওয়ান রোমেন, পিয়ারা আক্তার প্রেজেন্ট। সাকিব মোল্লা, সাকিব মোল্লা আছে? ইয়েস ম্যাম। ইভানা সিদ্দিকা মিম, আচ্ছা মিম পেয়েছি। রাহাত জামিল, নওশিন আক্তার, সায়েদা ফেরদৌসী ইয়াসমিন প্রেজেন্ট। রিফাত, সিয়াম, ফারদিন প্রেজেন্ট। ফারদিন আছে? ইয়েস ম্যাম প্রেজেন্ট ম্যাম মিস সিয়াম আছে? হ্যাঁ সিয়াম এটা দিয়েছি। রিফাত আছে? মুশফিকুর রহমান রিফাত। সাকিব ভুইয়া, প্রেজেন্ট ম্যাম ইতি প্রেজেন্ট। আল মোহাইমেন ইসলাম, প্রেজেন্ট ম্যাম আল আমিন মিয়া ফাহিম, জুবায়েদ আহমেদ, সোহান প্রেজেন্ট। মির্জা সাদমান দীপ, নাবিলা, সরি মিথিলা, নাবিয়া, প্রেজেন্ট ম্যাম। ওকে। কারোর হচ্ছে গিয়ে যাদের অ্যাটেন্ডেন্স মিস হয়ে গেছে একটু কষ্ট করে হ্যান্ড রেজ করেন। মোর্শেদুর আপনারটা দেখেছি। আর কেউ আছে? জুলফিকার উৎস দিয়েছি। মোর্শেদুর ছাড়া আর কেউ আছে যিনি অ্যাবসেন্ট মানে প্রেজেন্টের সময় ছিলেন? জাস্ট হ্যান্ড রেজ করলেই হবে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আবার এই 35 জন চলে যান না, তাহলে কিন্তু আবার আপনার অ্যাটেন্ডেন্সের ঝামেলা আছে, এটুকু মাথায় রেখে। ওকে, সো আমরা চলে যাই। আমরা ইন দ্য মিন টাইম হয়তো ছবিটা এঁকেছে ছবিটা। সো দিস ইজ আ টেবল। এইখানে হচ্ছে গিয়ে আমরা দুটো ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে অ্যাকচুয়ালি আমরা এখানে গুডস গুলোকে আমরা ক্লাসিফাইড করেছি। একটু ব্যাকে যাই। আমরা যখন স্টাডি করছিলাম স্পেশালি ইন চ্যাপ্টার 4, আচ্ছা সিএম প্রবলেম আমি আপনার অ্যাটেন্ডেন্স দিয়েছি। স্পেশালি ইন চ্যাপ্টার 4, in that chapter actually we classified the product in goods and services, এবং আমরা এই ক্লাসিফিকেশনটা এভাবে করেছিলাম যে when a product is visible or tangible that is good, মানে একটা প্রোডাক্টকে আমি দেখতে পাচ্ছি, ট্রান্সফার মানে কাউকে দিয়ে দিতে পারছি, চাইলে মেজার করতে পারছি, that kind of product is called goods. and যেটা আমরা এই ধরনের কিছু পাচ্ছিলাম না, যে দেখতে পাচ্ছি না, ধরতে পারছি না, কাউকে দিয়ে দিতে পারছি না, that kind of product is called services.
So for example, your laptop is a good, yeah, but the class lecture you're getting now, the education services you're getting, healthcare services you're getting, these are services, because এখানে আমরা এটাকে না মেজার করতে পারি, না এটাকে নন ট্যানজিবল, যেটাকে আমি যে কাউকে দিয়ে দিতে পারছি না, এরকম একটা বিষয় আছে। Now, whatever the product is, I mean goods and services is, according to two characteristics, actually we classified in four types: private, public, common resources, and natural monopolies. And when we actually consume these two goods, like they are non-excludable. So in that case, some problem arises, like free rider problem, tragedy of commons. So এই ধরনের কিছু problem arises যেটা আমরা খুব রেগুলার বেসিসে ফেস করি। তো এই ধরনের গুডস গুলো কনজিউম করার ক্ষেত্রে কেন এই প্রবলেম গুলো অ্যারাইজ হয় এবং এগুলো কি, এগুলো সম্পর্কে চ্যাপ্টারটা খুবই মজার, মানে ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং চ্যাপ্টার ইন দিস বুক, মানে খুবই ইজি অ্যান্ড মানে ইন্টারেস্টিং জিনিসগুলো দেখবেন যে খুবই রিলেটেড। তো প্রথমে আমরা হচ্ছে একটু ক্যারেক্টারিস্টিক্স দুটো লিখেছিলাম, তো যেহেতু আমরা লিখেছি ক্যারেক্টারিস্টিক্স দুটো আমি একটু বলবো, মানে লিখেও দিব, প্লাস হচ্ছে কি আপনাদের লিখতে হবে, বুঝতে হবে আগে। তো প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়বো, এখানে লেখা আছে বিধায় আমি একটু এখানে একটু মার্ক করে দিচ্ছি। The first characteristics over here is excludability, হ্যাঁ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ক্যারেক্টারিস্টিক্স যেটা আমরা পাচ্ছি এটাকে আমরা বলছি হচ্ছে এক্সক্লুডিবিলিটি। তো এক্সক্লুডিবিলিটি মিনস, দেখেন আমি এখানে একটু মার্ক করছিলাম, এটাকে আমি এক্সক্লুডিবিলিটি বলছি। তো এক্সক্লুডিবিলিটি মিনস, আমি যেটাকে বলছি আগে একটু বাংলায় বুঝাই। এক্সক্লুডিবিলিটি বলতে বুঝি যে একটা প্রোডাক্ট যদি আমার থাকে, লাইক আমি ধরে নিচ্ছি যে আমার হচ্ছে গিয়ে সাপোজ আপনার ল্যাপটপটার কথাই বললাম, তো এক্সক্লুডেবল বলতে আমি সেটাই বুঝবো যে যখন হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা আমরা চাইলে কাউকে এক্সক্লুড করে ফেলতে পারি। এক্সক্লুড করা বলতে কি বোঝাচ্ছে যে ইফ উই ওয়ান্ট উই ক্যান এক্সক্লুড সামওয়ান টু কনজিউম দ্যাট, অর উই ক্যান প্রিভেন্ট সামওয়ান টু কনজিউম দ্যাট, মানে প্রোডাক্টটা শুধু আপনার, এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স যদি একটা প্রোডাক্টের থাকে এবং আপনি কাউকে চাইলেই তুমি এই প্রোডাক্টটা কনজিউম করতে পারবা না, এই ধরনের একটা সিচুয়েশন আপনি যদি ওখান থেকে ক্রিয়েট করতে পারেন, ইন দ্যাট কেসেস ইটস কল এক্সক্লুডিবিলিটি। একটু বুঝিয়ে বলি, সাপোজ প্রমির একটা টি শার্ট আছে, এখন প্রীতম বললো যে তোর টি শার্টটা আমাকে দেন, প্রমির টি শার্টটা প্রমি নিজে পারচেস করেছে, এখন প্রমির কিন্তু সে রাইট আছে সে টি শার্টটা দিবে কি না। অথবা ধরেন ফারদিনের মোবাইল ফোনটা, এখন ফারদিনকে যে সাদমান বললো যে ভাইয়া আপনার মোবাইলটা একটু দিবেন, আমি একটু পাবজি খেলবো, দিবেন ফারদিন? ফারদিন আপনার মোবাইলটা দিবেন আপনি আপনার কোনো ক্লাসমেটকে, আপনার ফোনটা চাইলে একটু চ্যাট করবে? No, ma'am. এখন এটা আসলে ফারদিনের ইচ্ছা, ফারদিনের কাছে নীতি চাইলে আবার ফারদিন দিয়ে দিবে আমি জানি, বাট হচ্ছে গিয়ে ধরেন আশিক যায় যদি চায় বা দীপ যদি চায় তাহলে কিন্তু আবার ফারদিন দিবে না, দিবেন ফারদিন? No, আচ্ছা, ma'am. নো অফেন্স, আমি কাউকে ওইটা মেনশন তো বলি না। মানে এটা আসলে বুঝাচ্ছে যে এটা ফারদিনের ইচ্ছে, বিকজ দ্যাট মোবাইল ফোন ইজ হিজ ওন প্রোডাক্ট, মানে সেটা সে মানে যেটাকে আমরা বলছি যে ওনারশিপটা আসলে ফারদিনের। তো যখন এটা ওনার ওনারশিপটা ওনার কাছে আসছে, তখন হচ্ছে কি যেটা হচ্ছে যে উনি চাইলেই কাউকে সেই ফোনটা কাউকে দিতে পারবে, অথবা ইচ্ছা ইফ হি ওয়ান হি ক্যান এক্সক্লুড সামওয়ান টু কনজিউম দ্যাট, এটাই বলতে চাচ্ছি। সাপোজ ধরেন আমার ল্যাপটপ, এখন যদি আপনারা এসে বলেন যে মানে আপনার ল্যাপটপটা একটু ইউজ করবো এক্সাম দেবো, আমি তো জীবনও দিব না, বলেন তো কেন দিব না? আমার ল্যাপটপটা আমি আমার ল্যাপটপটা আপনারা ইউজ করতে চাইলেন, আমি আপনাদেরকে আমার ল্যাপটপটা ইউজ করতে দিব না, বলেন তো কেন? কেউ বলতে পারবেন? ম্যাম আপনার ওইটার মধ্যে রেজাল্ট থাকবে ম্যাম, আমরা যদি রেজাল্টটা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, এটা তো একটা ভালো কথা বলেছেন, আমার ল্যাপটপে বেশ কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে, যেটা আপনাদের কাছে গেলে খুবই ঝামেলা। আচ্ছা, এটা তো ভালো ছিল, আইডি পাসওয়ার্ড পেয়ে গেলে ঝামেলা নেই। আচ্ছা, তো আমার যে ল্যাপটপটা আছে আমি এখন চাইলে ধরেন আমার ইচ্ছে আমি চাইলে আপনাদেরকে দিতে পারি, আদারওয়াইজ আমি কিন্তু দিব না। মানে এটা হচ্ছে কেন, কারণ এটা আমার ল্যাপটপ, আমার এখানে ওনারশিপ আছে যে আমি চাইলে এটা কাউকে দিব কিনা। এখন আসি ধরেন গ্রিনের যে বাস সার্ভিসটা আমাদেরকে গ্রিন ইউনিভার্সিটি আপাতত প্রোভাইড করছে। তো এই বাস সার্ভিসে এখন এই বাসে ধরেন একটা শেওড়াপাড়া যাবো, এই বাসে আমি উঠলাম, আবার ফারদিনও উঠলো, এখন কি আমি ফারদিনকে নিষেধ করতে পারবো যে ফারদিন আপনি বাসে যেতে পারবেন না? আমার সে রাইট আছে? খেয়াল করে দেখেন, আমি কিন্তু ওনাকে না বলতে No, পারবো ma'am. না। বা ধরো আপনারা সবাই এই বাসে উঠেছেন, ওঠার পরে আমি সবার শেষে উঠলাম, এখন আপনারা কি আমাকে সবাই মিলে না করতে পারবেন যে না ম্যাডাম আপনি আমাদের সাথে বাসে যেতে পারবেন না, তাহলে আমরা একটু দুষ্টুমি করতে পারবো না? পারবেন এটা করতে, আমাকে না করতে পারবেন? তো
বা আমি কাউকে এক্সক্লুড করতে পারবো, বা আপনি নিজে আপনার কোনো ফ্রেন্ডকে এক্সক্লুড করতে পারবেন কনজিউম করতে প্রোডাক্টটা? তো দেখেন দেয়ার আর সাম প্রোডাক্ট যেগুলো আমরা চাইলেই কাউকে এক্সক্লুড মানে সরাই দিতে পারি, তুমি এটা কনজিউম করতে পারবা না। এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সটা ইজ কল্ড এক্সক্লুডিবিলিটি। আমি কি বোঝাতে পারছি? এক্সক্লুড ইনক্লুড, যে এক্সক্লুড থেকে এই ওয়ার্ডটা আসে, ইটস অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটু এটার ডেফিনেশনটা লিখি যাতে আমাদের মনে থাকে। তো এক্সক্লুড আমিও লিখছি। এক্সক্লুডিবিলিটি কি বলছে? এক্সক্লুডিবিলিটি এক্সক্লুডিবিলিটি স্পেলিংটা যদিও লেখা ছিল, তাছাড়া আমি তাও লিখে দিই। এক্সক্লুডিবিলিটিতে আমরা বলছি এই এক্সক্লুডিবিলিটি ইজ দ্য প্রপার্টি, এটা একটা ক্যারেক্টারিস্টিক্স একটা গুডস এর, এই জন্য বলছি ইটস এ প্রপার্টি। আপনি চাইলে ক্যারেক্টারিস্টিক্সও লিখতে পারেন, ইজ দ্য প্রপার্টি অফ এ। এখানে যদি আমি গুড বলছি বাট ইটস এ প্রোডাক্ট, আপনি এটা সার্ভিসের জন্য এই ধরনের প্রপার্টি থাকবে। এক্সক্লুডিবিলিটি ইজ দ্য প্রপার্টি অফ এ গুড ওয়্যার এ পারসন ক্যান এক্সক্লুড অর এক্সক্লুডও বলতে পারেন। এখানে যেমন প্রিভেন্ট কথাটা ইউজ করেছে, প্রিভেন্টও ইউজ করতে পারেন। আমার এক্সক্লুড ওয়ার্ডটা পছন্দ, হ্যাঁ, এই জন্য আমি এক্সক্লুড বলি সবসময়। দ্যাটস ইট, দুটো সিনোনিম, এক্সক্লুড আর প্রিভেন্ট সামওয়ান টু কনজিউম। আচ্ছা, দেখবেন যে আমি এখানে কিন্তু কনজিউম ওয়ার্ডটা ইউজ করছি। আমি ইকোনমিক্স এ কোনো প্রোডাক্ট বা গুডস এন্ড সার্ভিসেস কে ইউজ করাটাকে আমরা কনজিউম বলি, এটা একটু মোর অ্যাপ্রোপ্রিয়েট বোঝায়, যেহেতু আমরা কনজিউমার সেখান থেকে কনজিউম ওয়ার্ডটা আসে। সো এক্সক্লুডিবিলিটিতে আমরা কি বুঝলাম? যে এক্সক্লুডিবিলিটি ইজ দ্য প্রপার্টি অফ এ গুড। এটা অবশ্যই লিখবেন, কারণ আমি অনলাইন ক্লাসে বলেই দিয়েছিলাম লেকচারটা কালেক্ট করি, এটা আমার স্বভাব, এটা আমি নিবই। আজকে না হোক কালকে না হোক নিবো, আজকেও নিয়ে নিতে পারি, এটা বলা যায় না। যদি আমার মনে হয় যে আপনার ক্লাসের অ্যাটেন্টিভনেস তেমন নাই, তখন আমি নিবো। তো যেটা বলছিলাম যে এক্সক্লুডিবিলিটি ইজ দ্য প্রপার্টি অফ এ গুড, একটা গুডস এর এমন একটা প্রপার্টি যেখানে একজন পার্সন চাইলেই কাউকে এক্সক্লুড করতে হচ্ছে, তুমি এটা কনজিউম করতে হবে। সে ফর এক্সাম্পল আশি একটা পিৎজা কিনলো, তো আশির যখন পিৎজাটা কিনলো, ইট হ্যাজ দ্য প্রপার্টি অফ এক্সক্লুডিবিলিটি, অর্থাৎ যেহেতু আশিক নিজে এটা পারচেস করেছে, হি ইজ দ্য ওনলি ওনার অফ দ্যাট প্রোডাক্ট, সো ইন দ্যাট কেসেস ইফ হি ওয়ান হি ক্যান এক্সক্লুড সামওয়ান টু কনজিউম দ্যাট। এখন কেন এক্সক্লুড করে দিতে চাই? খুব সিম্পল কথা, কাজ হচ্ছে গিয়ে অন্য কেউ কনজিউম করলে ডেফিনেটলি দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রোডাক্ট উইল রিডিউস। সো এই কারণে কিন্তু আমরা ম্যাক্সিমাম কেসে চাই উই ওয়ান্ট টু exclude someone to consume that. So এই পয়েন্টটা থেকে the availability of the product will reduce. Then the second point will come, that is the rival in consumption. The second characteristics of a product, যেটা বেসিসে আমরা আসলে প্রোডাক্ট গুলোকে ভাগ করব, the second characteristics of a product is rival in consumption. দেখেন এখানেও এটা লেখা আছে, এটা আমি মার্ক করলাম। তো rival in consumption এটা কি? এটা হচ্ছে এই যে একটু আগে বলছিলাম যে আজকে একটা পিৎজা পারচেস করলো এবং সেটাকে আমরা বলছি হচ্ছে ইটস এ নন এক্সক্লুডেবল প্রোডাক্ট, বিকজ সরি ইটস এক্সক্লুডেবল প্রোডাক্ট বিকজ আশিক বলছে যে এটা ও চাইলে কাউকে এক্সক্লুড করে ফেলতে পারে, এটা সে কনজিউম করতে দিবে না, এরকম একটা প্রপার্টি আছে। এখন আশিকের এই ইন্টেনশনটা আসার কারণটা কি কেউ কি বলতে পারবেন? বা আপনি একটা প্রোডাক্ট আপনার বন্ধুকে কনজিউম করতে দিচ্ছেন না, এটার রিজনটা কি কেউ বলতে পারবেন? আপনার নিজের একটা প্রোডাক্ট আপনি আপনার কোনো বন্ধুকে কনজিউম করতে দিতে চাচ্ছেন না, কেন করতে দিতে চাই না? আমরা ইউজুয়ালি আমাদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সটা কেন গ্রো করে? ম্যাম কারণ এটা আমার প্রাইভেট প্রোডাক্ট। না, প্রাইভেট প্রোডাক্ট, হ্যাঁ এটা বুঝেছি, কিন্তু কেন, মানে ম্যাম অনেক সময় রিজনটা একটা কি? বিষয় থাকে যে আমি টাকায় কিনছি, ও ফ্রি কেন ইউজ করবে। ভালো কথা বলেছেন। ইন্টেনশন থাকে যে আমি আমি অনলি ওনার এবং আই স্পেন্ড মাই অ্যাসেট টু পারচেজ দ্যাট। আর আমি তো আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার চাচ্ছিলাম। কেউ বলতে পারবে না? আচ্ছা, ইয়া আছে ক্লাসে, শিবলি আছে? শিবলি, আমি কিন্তু অ্যাটেন্ডেন্সটা দিয়েছি, বাট আমি তো ভালো না, এটা জানেন। যদি রেসপন্স না করেন, যিনি রেসপন্স করেন তাকে তো অ্যাটেন্ডেন্স কেটে দেবো এবং ক্লাসরুম থেকে লিঙ্ক থেকে বের করে দেবো। ঝামেলা হচ্ছে যদি আমি লিঙ্ক থেকে আজকে একবার বের করি, লিঙ্ক আপনার আগামী 2 সপ্তাহ পর্যন্ত দেওয়া আছে, কোনো লিঙ্কে আর জয়েন করতে পারবেন না, তো যেটা একদম রেস্ট্রিক্ট হয়ে যাবেন, যেটা এটা একটা মাস্টার লিঙ্ক ক্রিয়েট করা। আচ্ছা,
শিবলি তো ক্লাস আছে না, শিবলি আপনি একটা পিৎজা পারচেস করবেন, পিৎজা না, ধরেন আপনি ওই যে আমাদের গ্রিন ইউনিভার্সিটি যে ক্যাফেটেরিয়া করেছে, ক্যাফেটেরিয়াতে যে একটা জি। ফুড পারচেস করলেন। এখন আশিক এসে আপনার কাছে ফুডটা বলে যে দোস্ত আমাকে দিয়ে দে, আপনি কি দিবেন? জি ম্যাম, অবশ্যই দেব। আচ্ছা ধরলাম আপনি দিতে চাচ্ছেন না, না দেওয়ার রিজনটা কি মনে হয় প্রথমে বলেন তো দেখি। আমরা একটা প্রোডাক্ট কাউকে দিতে গেলে, মানে আমি একটা কিছু পারচেস করেছি ইনস্ট্যান্ট, তখন আমরা কাউকে শুরুতে দিতে চাই না, কেন দিতে চাই না? উম, পার্সোনাল এক্সপিরিয়েন্স কি বলে? আচ্ছা শিবলি লজ্জা পাচ্ছে যেন বলছে না, আমি বলি। শিবলি দিবে জি। না কারণ হচ্ছে শিবলি চিন্তা করবে পিৎজাটা যদি আমি আশিকে একটু দিয়ে দেই তাহলে তো পিৎজা আমার জন্য কমে গেল, এরকম চিন্তা করবে না? বা আমি পিৎজাটা যতটুকু এনজয় করতে পারতাম ততটুকু করতে পারবো না, জি। খাবারের অ্যামাউন্ট আমার জন্য, অ্যাভেলেবিলিটিটা আমার জন্য কমে গেল না? ফাহিম, জি। আপনি কি এরকম চিন্তা করবেন না? ফাহিম আছে ক্লাসে, আল আমিন মিয়া ফাহিম, ইয়েস ম্যাম, দ্যাটস আপনি ট্রু। কি এরকম এরকম চিন্তা করবেন না যে আমি যদি আমার বন্ধুকে খাবারটা দিয়ে দিই, বা আমি যদি আমার বন্ধুকে আমার, সাপোজ আমার একটা নতুন টি শার্ট কিনেছেন আপনি, এটা আপনি আপনার বন্ধুকে দিলেন, তাহলে কি হলো, ও টি শার্টটা পরে একটু ইউজ করে একটু কালারটা ফেড হয়ে যাবে বা ক্লোথের কোয়ালিটি একটু ডিটেরিয়েট করবে, দেন আপনাকে দিবে না সে? তো সেই ক্ষেত্রে প্রোডাক্টের নিউ প্রোডাক্ট কনজিউম করতে আপনার যতটা ভালো লাগতো সেটা থেকে রাইট কম ম্যাম। হলো না? বেসিকলি এখান থেকে রাইভারি ইন কনজাম্পশন দ্যাট ইয়েস। কনসেপ্ট হ্যাজ কাম। এই পয়েন্টে যেটা বোঝায় যে অ্যাকচুয়ালি উই হ্যাভ দ্য প্রপার্টি, মানে প্রত্যেকটা গুডস এর একটা প্রপার্টি আছে, দ্যাট ইজ ইফ সামওয়ান consume that, in that cases the availability of the product will reduce for you, মানে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা আপনার কাছে কমে যাবে। লাইক আগে গেলে আগে পাবো, বিষয়টা অনেকটা এরকম। লাইক ওই যে একটু আগে বাসের এক্সাম্পলটা এই কারণেই দিয়েছি, আপনার ইউনিভার্সিটি বাস সার্ভিস দেখেন, যিনি আগে যাবেন সে আগে বাসটা, আগে ভালো সিটটা পাবেন, উইন্ডো সিটটা পাবেন, শুরুর দিকে সিট পাবেন, পেছন দিকে সিট গুলাতে বসলে একটু কষ্ট হয়, বা ধরেন আমার মতো যারা লম্বা তাদের জন্য স্পেসাস সিট গুলো লাগে যেগুলো শুরুর দিকে থাকে, এরকম হয় না? তো আগে গেলে আমরা ভালো সিটটা পাচ্ছি না, এখন যদি আমি আগে না যাই আমি কি ভালো প্রোডাক্টটা পাবো? বা ক্যান্টিনে আপনার যখন খেতে যান একদম শুরু দিকে মর্নিং এ দেখবেন যে খুব সুন্দর কিন্তু গরম খাবার থাকে, পরের দিকে গেলে কি আমরা ওটা পাই? আপনি বললেন পাই না কারণ ওনারা খেয়ে ফেলছে। তো এটা কি রাইভাল ইন কনজাম্পশন, যে আগে গেলে আমি ভালো প্রোডাক্টটা পাবো পরে গেলে পাবো না, বা আগে গেলে আমার জন্য প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকবে পরের দিকে গেলে পাচ্ছি না? এই কনসেপ্টটা থেকে হচ্ছে রাইভাল ইন কনজাম্পশন কনসেপ্টটা হচ্ছে গিয়ে তৈরি হয়েছে। আচ্ছা আমরা এটা ডেফিনেশন লিখেছি, এক্সক্লুডিবিলিটি লিখেছি এটা, আমি তাহলে ওটা মুছে দিব ওই জন্য। জি ম্যাম, লিখেছি। আচ্ছা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি তাহলে রাইভাল ইন কনজাম্পশনের ডেফিনেশনটা বলছি, দেন আবার একটা এক্সাম্পলও দিচ্ছি। তো তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে রাইভাল ইন কনজাম্পশন যেটা বলছে, রাইভাল ইন কনজাম্পশন দিয়ে বললো কি যে রাইভাল ইন কনজাম্পশন এগেন ইজ দা property of a good where one person consumption reduce the তো এখানে কি বললাম যে রাইভাল ইন কনজাম্পশন এগেন ইজ দ্য প্রপার্টি, এটাও একটা গুডস এর প্রপার্টি, ইজ দ্য প্রপার্টি অফ এ গুডস ওয়ার ওয়ান পার্সন কনজাম্পশন ক্যান রিডিউস দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রোডাক্ট ফর আদার্স। মানে এখানে যেটা হবে যে আমি রাইভাল ইন কনজাম্পশনে বলছি যে এটা এমন একটা প্রপার্টি যেখানে এইটার কারণে, মানে রাইভাল ইন কনজাম্পশন যদি থাকে, ইন দ্যাট কেসেস ইফ সামওয়ান কনজিউম দ্যাট প্রোডাক্ট, যে কোনো পার্সন সে যদি এটা কনজিউম করে, ইন দ্যাট কেসেস আদার্স যে পার্সন গুলো আছে তাদের জন্য দ্যাট প্রোডাক্ট উইল নট বি অ্যাভেলেবল। অবশ্যই ডেফিনেশনটা একটু লিখবেন মনে রাখার জন্য হলো, এখানে একদম সোজা বাংলায় ওই যে ওই এক্সাম্পলটাই লিখে রাখেন যে ভার্সিটির বাসে
যদি আমি আগে যাই তাহলে আমি ভালো সিটটা পাবো, পরে গেলে পাবো না অন্যরা, সেক্ষেত্রে এটা কনজিউম করে ফেলে, আমার জন্য সিটটা অ্যাভেলেবেল থাকবে না। এইভাবেই লিখে রাখুন, তাহলে মনে থাকবে। এখন আসি যে আমরা যে প্রোডাক্ট গুলো কনজিউম করি, ইউজুয়ালি অ্যাকর্ডিং টু দিস টু ক্রাইটেরিয়া, I mean characteristics, excludability and rival in consumption, we can classify them. So এটাই আমরা এখন আসলে যাচ্ছি, এবং এখান থেকে আমরা দেখবো যে we will find out some problem arises for it. So আমরা প্রথমে যে প্রোডাক্ট গুলোতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার ইয়াটা নিচ্ছি। তো এখানে আমরা অলরেডি লিখে ফেলেছি হয়তোবা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে প্রোডাক্টটাকে 4টা ভাগে ভাগ করেছি। একটাকে আমরা বলছি হচ্ছে কি প্রাইভেট গুড, another one is natural monopolies, then public goods and common resource. Acha, the characteristics are written on the horizontal and vertical line, and yes means this product is rival in consumption and no means this product is non-rival in consumption. For excludability, when there is yes, that means this product will be excludable, and no means this product will be non-excludable. মানে এই প্রোডাক্ট গুলো আপনি চাইলেই কাউকে এক্সক্লুড করে ফেলতে পারবেন, তারা সেটা কনজিউম করতে পারবে না। আর নন এক্সক্লুডেবল হলে তো ওই যে বুঝতেই পারছেন, তখন আপনি এক্সক্লুড করতে পারবেন। আবার রাইভাল ইন কনজাম্পশন হচ্ছে ওই হুইচ মিন্স আগে গেলে সে প্রোডাক্ট সে পার্সন আগে পাবে, এবং আপনার জন্য প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কমে যাবে। আর যদি নন রাইভাল ইন কনজাম্পশন হয় তাহলে এই ধরনের কোনো ঘটনা ঘটে না। একটু অবাক হতে পারেন, এরকম প্রোডাক্ট আছে যে নন রাইভাল ইন কনজাম্পশন, স্পেশালি এটা হয়। হ্যাঁ, এরকম প্রোডাক্ট আছে যে যেটা অনেক মানুষ কনজিউম করলেও আপনার জন্য প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা কমে না, এটা বুঝবো। তো প্রথমে আসি হচ্ছে কি দিস গুড। সো দিস দ্য নেম অফ দিস কাইন্ড অফ গুডস ইজ প্রাইভেট গুডস। সো আমি এটাকে বলছি দে আর rival in consumption and excludable. How? দেখি একটু ক্যারেক্টারিস্টিক্স গুলো থেকে দেখি। তো ফর প্রাইভেট গুডস যখন আমি রাইভাল ইন কনজাম্পশনের দিকে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে এটা ইয়েস, এন্ড when we go for the excludability আমি সেখানেও দেখতে পাচ্ছি ইয়েস। দ্যাট মিনস প্রাইভেট গুডের কথা বলছে যে এটা হচ্ছে এমন একটা গুড, দে আর এক্সক্লুডেবল অ্যান্ড রাইভাল ইন কনজাম্পশন। এগেইন দে আর এক্সক্লুডেবল অ্যান্ড রাইভাল ইন কনজাম্পশন, এই দুটো পয়েন্ট থেকে আসলো। তো এখান থেকে এখানে এক্সাম্পল যদিও আইসক্রিম কোন লিখেছে, আই হোপ আপনারাও হয়তো এটাই লিখেছেন, বাট এটা স্ল্যাশ দিয়ে আপনারা এখানে লেখেন হচ্ছে ফুড, FOOD, এটা বুঝতে আমাদের সহজ হবে, ফুড। তো দেখেন ফুডের কথা যদি আমি বলি, দিজ আর প্রাইভেট গুড। ফুডটা যখন আমরা পারচেস করে থাকি এটা টোটালি প্রাইভেট গুড হয়ে যায়। কারণটা কি? বিকজ এই যে একটু আগে বলছিলাম যে আমি ক্যান্টিনে যে একটা খাবার পারচেস করলাম, বা আমি একটা 5 স্টার হোটেলে যে একটা খাবার পারচেস করলাম, দেখেন এটা আমি পারচেস করেছি। সো ইফ আই ওয়ান্ট আই ক্যান এক্সক্লুড সামওয়ান টু কনজিউম দ্যাট। আমি কাকে নিয়ে এটা খাবো বা কার সাথে এটা শেয়ার করছি টোটালি আপ টু মি। আমি চাইলেই যে মানে আমি যে কারোর সাথে শেয়ার করবো না আমি কিন্তু সেটা বলি না, বাট ইফ আই ওয়ান্ট আই ক্যান এক্সক্লুড সামওয়ান, আই জাস্ট মিন দ্যাট। And it's rival in consumption. Why it's rival in consumption? Because if someone consume that, or if someone consume it before me, in that cases the availability of the product will reduce for me. For example, এই যে আমি ফুডের কথা বললাম, এখন আমি একটা সুন্দর পিৎজা নিয়ে বসলাম, এখন যদি আমি এটা আমার পুরো ফ্রেন্ডস কে শেয়ার করি, তখন দেখা যাবে যে ও হয়তো এই ফুডটার অংশটা খেয়ে ফেলে। এখন ও সে যে খেয়েই ফেলে, তাহলে তো আমার জন্য প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকলো না। সো দিস ইজ রাইভাল ইন কনজাম্পশন। তো ফুড, ক্লোথ, মানে আমরা যে কাপড়গুলো ইউজ করি, আমাদের যে পার্সোনাল যে প্রপার্টি গুলো থাকে, লাইক পারফিউম, পারফিউমটা দিয়ে আমরা আরো ভালো বুঝবো, ছেলেরা আরো ভালো বুঝবো। দেখবি যে হোস্টেলে থাকলে আমি আমার ফ্রেন্ডসদের ক্ষেত্রে শুনতাম, ছেলে ফ্রেন্ডদের ক্ষেত্রে, যে পারফিউম এনে রাখা যায় না, এটা লুকায় রাখে। কারণটা কি? এটা প্রাইভেট গুড। দেখেন ও লুকায় রাখতো, কারণটা কি? দেখেন এটা ওর নিজের প্রোডাক্ট, সো এটা কিন্তু সে চাইলে কাউকে এক্সক্লুড করে ফেলে, এই জন্য সে এটাকে লুকিয়ে রেখেছে, যে তার কাবার্ডে রেখে দিয়েছে, যে অন্য কেউ ইউজ করতে পারে না। এন্ড এটাকে তারা বলছে ইটস রাইভাল ইন কনজাম্পশন। কারণটা কি? হ্যাঁ, পারফিউম হচ্ছে এমন একটা জিনিস বারবার ইউজ করলে তো ডেফিনেটলি ওটা আবার আগে শেষ হয়ে যাবে। হ্যাঁ বলেন। সো এটা কিন্তু শেষ হয়ে যাবে। সো দিস ইজ এ রাইভাল ইন কনজাম্পশন প্রোডাক্ট। হ্যাঁ, এগুলা হচ্ছে কি এক্সাম্পল ছিল। তারপরে দেখেন এখানে একটা মজার এক্সাম্পল দিয়েছে, কনজাস্টেড টোল রোড। এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে যেতে যে রোডটা পড়ে সেটার এক্সাম্পল। যে রোডটাতে আমার টোল দিতে হচ্ছে, সেটা মানে পে করতে হচ্ছে। কনজাস্টেড তো বুঝছেনই যে এই রোডটা হচ্ছে গিয়ে আপনার অনেক বেশি বিজি। তো আপনার ইউনিভার্সিটি যে রোডটা আছে, just a minute. Sorry, আচ্ছা, আপনার তো ইউনিভার্সিটির সামনে যে রোডটা আছে, যে ব্রিজ
পার হয়ে আসতে হয়, খেয়াল করে দেখেন যিনি টোল দিবে তিনি ওই রোডটা পার হয়ে আসতে পারবে, আর যিনি টোল দিবেন না তিনি পার হতে পারবেন না। তার মানে এই যে টোল ওয়ার্ডটা দিয়ে আমি কিন্তু এখানে এক্সক্লুড করে ফেললাম কাউকে, যে তুমি এই রোডটা ইউজ করতে পারবা কিনা। এবারে যে কনজাস্টেড মানে এই রোডটা বেশ জ্যাম থাকে, বিজি থাকে, তো রোডটা তো ছোট, মানে ছোট মিনস হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা আছে, খুব যে ওয়াইড তা না। সো ইটস রাইভাল ইন কনজাম্পশন, অর্থাৎ যে বাসগুলো আগে যাবে বা যে ভেহিকলস গুলো আগে যাবে তারা হচ্ছে কি রোডটা ভালো মতো কনজিউম করে। সো ইটস এ এক্সাম্পল অফ প্রাইভেট গুড। আবার একটু আসি, যেমন দেখবেন যে আপনাদের যখন ইউনিভার্সিটি শেষ হয়ে যায় বাসগুলো কিন্তু খুব ফাস্ট চেষ্টা করে যে ওখান থেকে বের হয়ে হচ্ছে গিয়ে মেইন রোডে চলে আসতে। কারণটা কি, কাজ এটা রাইভাল ইন মানে এক্সক্লুডেবল তো অবশ্যই, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এটা রাইভাল ইন কনজাম্পশন। তো অন্যদের আগে যদি তারা ওই রাস্তাটাতে পৌঁছাইতে পারে অন্য বাস মামাদের আগে, তাহলে আপনাকে যে বাসটা ক্যারি করতে সে আগে চলে যাচ্ছে। তারা এটা করে অ্যাভেলেবিলিটিটা ধরে রাখার জন্য। বোঝাতে পারছি? এখন খেয়াল করে দেখেন আপনার চারপাশে, স্পেশালি আপনি এখন যেখানে বসে ক্লাসটা করছেন, এই চারপাশে আপনি ম্যাক্সিমাম যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন দোজ আর রাইভাল ইন কনজাম্পশন টাইপ, মানে দোজ আর প্রাইভেট গুডস। খেয়াল করে দেখেন, দ্যাট মিনস দোজ আর এক্সক্লুডেবল অ্যান্ড রাইভাল ইন কনজাম্পশন, এরকম টাইপের একটা গুড দেখতে পাচ্ছেন কি? আমার কথার সাথে মিলছে? ইয়েস ম্যাম। দেখেন যে ধরেন আপনার ল্যাপটপ বা মোবাইল ফোন ইউর ইউজিং, দ্যাটস এ প্রাইভেট গুড, আপনি চাইলে কাউকে এক্সক্লুড করতে পারেন, ইটস এ রাইভাল ইন কনজাম্পশন। ইউর পার্সোনাল ক্লোদিং, দ্য ফুড ইউ আর কনজিউমিং, দ্য রুম ইউ হ্যাভ, দোজ আর অল আর প্রাইভেট গুড। এবার আসি, আমরা একটা মজার গুডস পড়বো, মানে একটা প্রোডাক্টের ক্ষেত্রে যাব, হু আর নন রাইভাল ইন কনজাম্পশন বাট এক্সক্লুডেবল। এটা দেখি। তো এরপর আমরা যে প্রোডাক্টটা সম্পর্কে জানবো, ইটস নেম ইজ ন্যাচারাল মনোপলিস। যদি আমরা মনোপলি মার্কেটটা সম্পর্কে জেনে আসলাম, ইটস এ ওয়ান সেলার মার্কেট, তো আমরা এখানে একটু অবাক হবো যে ওয়ান সেলার মার্কেট টাইপের ওয়ার্ডটাকে, মোনো মিনস হচ্ছে ওয়ান, তো ন্যাচারালি একটা এরকম একটা মনোপলি সিচুয়েশন অর্থাৎ কনজাস্টেড একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, এই ধরনের প্রোডাক্টের নাম দিয়েছে। দেখি তো এটা কি। তো ন্যাচারাল মনোপলিতে কি বললো, যে দিস কাইন্ড অফ গুড আর, খেয়াল করে দেখেন রাইভাল ইন কনজাম্পশনে এটা আসে হচ্ছে নোতে, দ্যাট মিনস দে আর নন রাইভাল ইন কনজাম্পশন বাট এক্সক্লুডেবিলিটির ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি, এটা কিসে আছে? ইয়েস, তাই না? দ্যাট মিনস দে আর এক্সক্লুডেবল। So, but natural monopolies are those kind of goods which are excludable but non-rival in consumption. Which means if you want, you can exclude someone to consume that, but others person consumption will not reduce the availability of the product for you. এরকম একটা হবে। সো প্রথমে চলে যাই, সেটা হচ্ছে গিয়ে কেবল টিভি, এটা দিয়ে বুঝে, বা ইয়োর লোকাল ইন্টারনেট লাইন, অর যে কেবল টিভি যেটা হচ্ছে আকাশ বা ধরেন চরকি, হইচই, এই ধরনের যে সাবস্ক্রিপশন আমরা করে থাকি, সেগুলোকে আমরা এই ন্যাচারাল মনোপলিজ এর মধ্যে নিয়ে আসতে পারি। দেখেন চরকি, হইচই আমরা কি সবাই কনজিউম করতে পারি? বা ইউটিউবের যে প্রিমিয়াম ভার্সন আছে আমরা সবাই কনজিউম করি বা পারি করতে? কেন পারি না? এখানে আমাকে এক্সক্লুড করেছে। হ্যাঁ বলেন বলেন। মাত্র যারা পে করবে ম্যাম তারাই এই সুযোগ সুবিধাটা পাবে। এক্স্যাক্ট, আমি এই ওয়ার্ডটাই শুনতে চাচ্ছিলাম। এখানে আমরা যারা পে করেছি, খেয়াল করেন, সো পেমেন্টের বেসিসে আমরা কিন্তু এক্সক্লুড করে ফেলেছি না কিছু পার্সনকে, যে তুমি এটা কনজিউম করতে পারবে কিনা। বুঝতে পারছি? সো লাইক আমি চরকি এখন কনজিউম করতে চাইলে আই হ্যাভ টু পে, আর যে কনজিউম করবে না, লাইক আশিক পে করেছে, আশিক চাইলে চরকিটা কনজিউম করতে পারবে, মানে ওটিটি প্ল্যাটফর্ম, বাট আমি চাইলে এটা কনজিউম করতে পারছি না বিকজ আমি এটা পে করিনি। এখান থেকে কিন্তু এটা এক্সক্লুড করে ফেললো। এবার আসি নন রাইভাল ইন কনজাম্পশন কেন বলছি। নন রাইভাল ইন কনজাম্পশন ইন দ্যাট কেসেস, দেখেন আমি আছি কেন, এই ক্লাসে সবাই যদি আমরা চরকি এখন মুভি এনজয় করি চরকিতে, তাতে কি চরকির অ্যাভেলেবিলিটি কমে যাবে অন্যদের জন্য? বুঝেন না এই বিষয়টা? মানে আমরা যদি সবাই এখন ইউটিউবে ভিডিও দেখতে থাকি প্রিমিয়ার ভার্সনে, যেখানে অ্যাড ফ্রি দেয়, বা আমরা যদি চরকির মুভিগুলো এনজয় করতে থাকি, সবাই এনজয় করছি, সেক্ষেত্রে কি চরকির অ্যাভেলেবিলিটি কি, এই ধরেন এই ক্লাস ছাড়া আমাদের অন্য একটা সেকশনে চলে গেলাম, ওই যে মাইক্রো ইকোনমিক্স এর আরেকটা সেকশন আছে, ওদের জন্য কি চরকি অফ হয়ে যাবে, মানে অ্যাভেলেবিলিটি কমে যাবে, প্রোডাক্টটা অফ শেষ হয়ে যাবে, এরকম হয় কি? দেখেন ওদের কাছেও কিন্তু জিনিসটা অ্যাভেলেবল থাকবে। বা আরো একটু আসি, যেমন ধরেন আপনার এলাকার ইন্টারনেট লাইন, যেটা লোকাল ইন্টারনেট,
আপনিও কানেকশন নিলেন, আপনার 10 জন বন্ধু কানেকশন নিলেন, ইট ডাজন্ট মিন যে আপনার স্পিড কমে যাবে বা ইন্টারনেট কানেকশন আপনার জন্য অ্যাভেলেবল থাকবে না, এরকম কিন্তু ঘটনাটা হবে না। বাট ওখানে যেটা হচ্ছে যে আপনি পে করলে আপনি ইন্টারনেট কানেকশন পাচ্ছেন, এই যে এক্সক্লুড করে ফেলছে, না পে করলে ইন্টারনেট কানেকশন পাবেন। আর হচ্ছে গিয়ে যে আপনি কিন্তু যদি 100 জন ওই ইন্টারনেট কানেকশন ইউজ করে, এটার জন্য কিন্তু হচ্ছে কি এটার অ্যাভেলেবিলিটিটা কমে না। সো এই ধরনের প্রোডাক্ট গুলোকে আমরা বলে থাকি হচ্ছে কি ন্যাচারাল মনোপলিস। এটা খুব পারফেক্ট এক্সাম্পল হচ্ছে যে কেবল টিভি, ইন্টারনেট লাইন, দেন ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব, দেন হচ্ছে গিয়ে ইভেন আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলোকেও ন্যাচারাল মনোপলিজ এর মধ্যে নিয়ে আসতে পারি। খেয়াল করে দেখেন, ফেসবুকে কি কাউকে আমরা চাইলে এক্সক্লুড করতে পারি কনজিউম করার ক্ষেত্রে? যে তুমি আইডি খুলতে পারবা কিনা, অন্য কাউকে এক্সক্লুড করে ফেলতে পারবেন জোর করে? না ম্যাম। ইভেন মার্ক জাকারবার্গ যে হচ্ছে গিয়ে ফেসবুকের সিইও, উনি পারবে কাউকে স্পেশালি যে না তুমি ফেসবুক ইউজ করতে পারবে না? যদি if he is 13 above, he or she, then they can use the Facebook platform, এটাই। এছাড়া আর কোনো ভাবেই তাকে হচ্ছে গিয়ে আপনার স্টপ করার কোনো জায়গা নেই। তো দেখেন, এটা কিন্তু মানে এখানে কন্ডিশনটাই হচ্ছে গিয়ে এমন যে এখানে আপনার এই যে একটা লিমিট আছে, ওটা দিয়ে আপনাকে এক্সক্লুড করবো কি করবো না, এখানে একটা কন্ডিশন আসে। এছাড়া আর কিন্তু কিছু করা যাচ্ছে না। কিন্তু দেখেন, ইটস এ নন রাইভাল ইন কনজাম্পশন। আমি আপনি সবাইও যদি বাংলাদেশে ফেসবুক ইউজ করে, পুরো ওয়ার্ল্ডের মানুষও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যা খুশি তাই ইউজ করুক, তাতে কি আদৌ ফেসবুকের অ্যাভেলেবিলিটিটা আপনার জন্য কমে যাবে? ঘটনাটা বুঝতে পেরেছেন? মানে এখানে কিন্তু আপনার মানে অ্যাভেলেবিলিটিটা কমে যাবে না, কিন্তু এক্সক্লুডেবিলিটির বিষয়টা এখানে কাজে কি হবে যে ওই যে এজ লিমিট দিয়ে আপনাকে একটু এক্সক্লুড করার চেষ্টা করতে, দ্যাটস ইট। এই ধরনের প্রোডাক্ট গুলোকে আমরা ন্যাচারাল মনোপলিস বলছি। ওকে, নাও এই পরে যে দুটো প্রোডাক্ট, সেই দুটোই অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট, যেখানে আমরা দেখবো যে এরা হচ্ছে গিয়ে নন এক্সক্লুডেবল, বা দ্যাট মিনস আপনি কাউকে চাইলে এখান থেকে এক্সক্লুড করতে পারবেন না, সরাইতে পারবেন না যে তুমি এটা কনজিউম করবা। So the first product over here is common resources. হ্যাঁ, আমরা এটাকে বলছি যে common resources, and for common resources, look at the table. So for common resources, it comes from the property for rival in consumption is yes, and for excludability it's no. That means it's non-excludable but rival in consumption. অর্থাৎ আপনি চাইলেও কাউকে এটাকে এক্সক্লুড করতে পারবেন না, যে মানে চাইলেও আপনি কাউকে সরিয়ে দিতে পারবেন না যে তুমি এটা এক্সক্লুড করো না, মানে তুমি এটা কনজিউম করো না, বাট ইটস রাইভাল। অর্থাৎ অন্য কেউ যদি এটা আগে কনজিউম করে এন্ড যদি প্রোডাক্টটা নষ্ট করে ফেলে, দেন দ্য অ্যাভেলেবিলিটি ফর দ্য প্রোডাক্ট উইল রিডিউস, একদমই কমে যাবে, এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হবে। এটাকে আমরা বলছি কমন রিসোর্স। তো এটার হচ্ছে গিয়ে একটু ভালোভাবে বুঝে, মানে এই প্রোডাক্টটার ক্ষেত্রে এমন হবে যে আমি চাইলেও কাউকে আটকাতে পারবো না, মানে আমি আপনি কেউই পারবো না, ইভেন গভর্নমেন্টও পারবে না, এটাও আসছে, কোনো অথরিটিও পারবে না। আপনার হয়তো মনে হতো ফেসবুকের কথা, মনে হতো যে ফেসবুকেও কিন্তু একটা জায়গায় অ্যাটলিস্ট অথরিটি আছে যে সে চাইলে এক্সক্লুড বা করে ফেলতে পারে, বাট এখানে কোনোভাবে এক্সক্লুড করতে পারবে না। কিন্তু এটা রাইভাল ইন কনজাম্পশন হবে, অর্থাৎ আগে গেলে আগে পাবো টাইপের, যে আগে যদি কেউ যায় এবং এটা কনজিউম করে, দেন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রোডাক্ট উইল রিডিউস ফর ইউ। আচ্ছা, এক্সাম্পলে যাই তাহলে হয়তো আমাদের কাছে ক্লিয়ার হবে। সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। খেয়াল করে দেখেন তো, এনভায়রনমেন্ট থেকে কাউকে আমরা চাইলে এক্সক্লুড করতে পারবো? একটু চিন্তা করুন। পারি? আচ্ছা, No, ma'am. না ম্যাম। শাওন আছে ক্লাসে? না ম্যাম। শাওন ক্লাসে কি আছেন স্যার? আছে স্যার, আছে আছে। হ্যাঁ, স্যার বললো সমস্যা নেই, স্যার ইজ এ কমন জেন্ডার। আচ্ছা, শাওন, আপনার বাসা কোথায়? ম্যাম নরসিংদীতে। নরসিংদী। এখন যদি ওখানে আমরা আমাদের ক্লাসের সবাই যে নরসিংদীতে বাসা বানাই, আপনি কি আমাদেরকে সরাই দিতে পারবেন? নো ম্যাম। এক্সক্লুড করতে পারবেন ওই 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 জায়গাটায় যে যদি আমরা থাকি প্লেসটাতে গিয়ে? না ম্যাম। আচ্ছা, এখন নরসিংদীর যিনি মেয়র, উনি পারবে সরাই দিতে? নরসিংদীতে তো মেয়র আছে নসরাতুল, তাই না? সিটি মেয়র, সিটি মেয়র না মানে পৌরসভার মেয়র, যেটা উত্তর সিটি কর্পোরেশন আন্ডারে না। তো ওই মেয়র কি চাইলে আমাদের সরাই দিতে পারবে? আমরা যদি ঠিকঠাক মতো ভাড়া টাড়া দেই, জায়গা টাগা কিনি, সরাইতে পারবে? না ম্যাম।
অথরিটি আছে আসলে কিন্তু নাই। উনি আপনি আমাকে শোনানোর জন্য বললে হবে না, আমি যদি ঠিক মতো প্র্যাকটিস করে ওটা যদি আমার না, যদি কোনো ডকুমেন্টস থাকে তারপরে কোনো ঠিকঠাক প্রবলেম না মতো। থাকে কিন্তু আমাকে ছড়াতে পারবে। আচ্ছা এটা বলতে হ্যাঁ। আচ্ছা এখানে কারোর বাসা আছে বুড়িগঙ্গা নদী বা শীতলক্ষা নদীর পাশে? একটু হ্যান্ড রেজ করেন তো। বুড়িগঙ্গা বা শীতলক্ষা নদীর পাশে বাসা আছে কারোর আশেপাশে, বা নদীটা দেখা যায়? আছেন কেউ ক্লাসে? কেউ নাই? সিরিয়াসলি? আছে তো। হ্যান্ড রেজ করেন একটু দেখি কার কার বাসা আছে বুড়িগঙ্গা বা শীতলক্ষা নদীর পাশে। আমি তো যতদূর জানি আপনাদের অনেকের বাসায় শীতলক্ষা মানে নদীর পাশে। কেউ কথা বলে না, সবাই ঘুমায় গেছে। এই যে কি অবস্থা! এই প্রমির বাসার পাশে কোনো নদী আছে? ম্যাম মেঘনা নদী আছে আমার বাড়ি। মেঘনা নদী আছে। প্রমির বাসার কাছে কোনো নদী আছে? আচ্ছা হ্যান্ড রেজ করতে বলেছে যে পার্টিসিপেন্ট লিস্টে দেখেন হ্যান্ড রেজ করার অপশন থাকে। সোহানের বাসার কাছে নদী আছে, কোন নদী আছে শুনি? ম্যাম মেঘনা। মেঘনা নদী আছে। আচ্ছা আকাশের বাসা কোথায়? আকাশ মিয়া? জি ম্যাম, আমার বাসা হচ্ছে ম্যাম নবাবগঞ্জে ম্যাম। নবাবগঞ্জে? তাহলে তো আপনার বাসার কাছে নদী আছে। ম্যাম ইসামতি নদী আছে ম্যাম। আচ্ছা ইসামতি নদীটা নিয়ে এক্সাম্পল দেন। ইসামতি নদী একটা সময় বেশ স্পেসাস ছিল, বা অনেকেই হচ্ছে গিয়ে আমরা যে ইউনিভার্সিটি পার হওয়ার সময় যে নদীটা দেখি ওটা তো শীতলক্ষাই বলে, যদিও শীতলক্ষার শাখাটা ওইদিকে আসছে। তো কেউ কি বুড়িগঙ্গা নদীর আশেপাশে যদি থাকেন, বুড়িগঙ্গাটা চেঞ্জেসটা খুব ভালো মতো দেখবেন। আর আমার বাসা যেখানে এটার কাছে হচ্ছে তুরাগ নদী আছে। ইভেন আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমাকে তো প্রতিদিন ওই দিক দিয়ে যখন যেতাম হয় তুরাগ নদীর উপর দিয়ে যেতে গাবতলী দিয়ে যেতে হতো। তা আমার চাইল্ডহুড মেমোরিটা বলি, আমি যখন স্কুল গোয়িং ছিলাম, আমার বাসা যেহেতু নর্থ বেঙ্গলে এদিক দিয়ে যেতে হতো বাড়ি যেতাম যখন। স্টিল আমরা এদিক দিয়ে যাই, ওটাই বলছি। তো যাই হোক, যখন আমি ছোটবেলায় ছিলাম তুরাগ নদীটা এত বড় ছিল, মানে আই ওয়াজ লিটারেলি অ্যাফ্রেড যখন এই তুরাগ নদীর উপর দিয়ে মানে ওই ব্রিজটার উপর দিয়ে বাসগুলো যেত। বিকজ তুরাগ নদীর যদি ওই গাবতলী ব্রিজটা দেখেন যত বড়, মানে স্টার্ট যেখান থেকে হয়েছে এন্ড এন্ড যেখান থেকে পুরাটা পুরাটা নদী ছিল। এবং এটা শুরুতে স্টার্টের আগে থেকে আসলে নদীটা শুরু হতো, মানে আমার ওই জন্যই বেশি ভয় লাগতো যে কিছু দূর নদীর উপর দিয়ে মনে হতো যে রাস্তা, তারপরে ব্রিজটা স্টার্ট হতো এরকম মনে হতো। তো সেই দিন হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমি যখন বড় হলাম, মানে আমি বললাম যে ইউনিভার্সিটি গোয়িং হয়ে গেলাম, 10-12 বছরের মধ্যে তুরাগ নদীকে আমি কি চেঞ্জেস দেখলাম, যে দেখলাম ওই যে ব্রিজের সাইজ দেখে তো আমার সাইজটা মনে ছিল যে তুরাগ নদী এত বড়, আস্তে আস্তে দেখলাম তুরাগ নদী ছোট হয়ে যাচ্ছে। এবং ব্রিজের এখন ব্রিজের মাঝখান যে দুইটা পিলার, ওইটুকু পিলার বরাবর আসলে আমি তুরাগ নদী দেখতে পাই, আর বাকিটুকু অংশ সব দখল হয়ে গেছে বিভিন্ন এবং মাঝখান দিয়েও দেখা গিয়েছে যে চর উঠে গেছে, এবং ওখানে একটা পুরো একটা লোকালয় যেটাকে বলা হয় তুরাগ নদীর মাঝখানে ব্রিজের উপর থেকে উঠলে দেখা যায় ওই জায়গাটা লোকালয় একটা একদম ফুল, একদম মানুষজন থাকে ওখানে, এটাই বলতে চাচ্ছি। তো বেসিক্যালি যেটা কি হয়েছে দেখেন, তুরাগ নদীটা আসলে পলিউশনের কারণে আমি আপনার আমাদের মতো মানুষরা যারা হচ্ছে নদী দখল করে নিচ্ছে, এটার কারণে নদীটা নষ্ট হয়ে গেছে। বা বুড়িগঙ্গা বুড়িগঙ্গা হচ্ছে এখন এমন একটা অবস্থা, আপনাদের একটা ফ্রি অ্যাডভাইস দিই, ওর সাথে যদি ধরেন কারোর উপর অনেক রাগ হয়ে আসা, তাকে একটু শাস্তা করতে চান, তাহলে কি করবেন? বুদ্ধিটা শুনে নেন। ওই বুড়িগঙ্গা থেকে 1 গ্লাস পানি নিয়ে আসবেন, নিয়ে এসে কোনো মতে তাকে খাওয়াই দিবেন। ওই পানি খাইলে তার যে পেটের অবস্থা যে হবে যা হবে, হ্যাঁ, ইমিউন সিস্টেমের যে অবস্থা হবে, আপনার নারী প্রতিশোধ বইলে দেব। আপনার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। মানে পানি এতটাই পলিউটেড, মানে এতটাই কেমিক্যালস এলিমেন্ট ওটাতে এতটাই বেশি যে বুড়িগঙ্গা নদীতে কোনো মাছ বাঁচে না। মানে আপনি যদি ওখানে নর্মাল মাছ ছেড়ে দেন, মাছগুলো বাঁচবে না, মরে যাবে। বিকজ এতটা পলিউটেড ওটা, এটাই বলতে চাচ্ছি, মানে এতটা পানিটা এতটাই নষ্ট হয়ে গেছে। মাছের কথা তো বাদই দেন, পানির মধ্যে কিছু ধরনের আমরা অনেকে সায়েন্সে ছিলেন পরে, জু প্ল্যাংটন, ফাইটো প্ল্যাংটন বলে কিছু জিনিস থাকে, অনুবীক্ষণিক প্রাণী, এক কোষী প্রাণী, একদম খালি চোখে দেখা যাবে না। এই জু প্ল্যাংটন ফাইটো প্ল্যাংটনও হচ্ছে গিয়ে আপনার বুড়িগঙ্গার পানিতে বেঁচে থাকতে পারে না, পানিটা এতটা পলিউটেড। মানে ওরা পানির ময়লাগুলো কনজিউম করে এই ওয়েস্টেজ গুলো তারা কনজিউম করতে পারছে না, না করতে পারে মরে গেছে, এরকম হচ্ছে পানিটা বুড়িগঙ্গার।
তো বলতে চাচ্ছি আমি যে দেখেন বুড়িগঙ্গা কেন নষ্ট হয়ে গেছে, কারণটা হচ্ছে ইটস এ কমন রিসোর্স। খেয়াল করে দেখেন বুড়িগঙ্গা থেকে কাউকে এটা কি আমরা চাইলে, বাবুবাজার ব্রিজের নিচে ম্যাম, যে হ্যাঁ হ্যাঁ নদীটা হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ 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 বাবুবাজার ব্রিজের? বুড়িগঙ্গা, ওইটাই বলছি। তো বুড়িগঙ্গার ক্ষেত্রে দেখেন কি হয়েছে, ইটস এ নন এক্সক্লুডেবল, অর্থাৎ আমি চাইলেও কাউকে বুড়িগঙ্গা কনজিউম করা থেকে বন্ধ করতে হবে না বাংলাদেশে। যে যার খুশি সে বুড়িগঙ্গার পাশে বাসা বানাইতে পারবে, ওয়েস্টেজ ফেলতে পারবে। কিন্তু ইটস রাইভাল ইন কনজাম্পশন, মানে আপনি যদি আগে এটাকে নষ্ট করে ফেলেন, ওয়েস্ট করে ফেলেন, দখল করে ফেলেন, দেন আমার জন্য এটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রোডাক্ট আমার জন্য রিডিউস হবে। বুড়িগঙ্গা যেহেতু ইটস আ কমন রিসোর্স, যেহেতু কেউ আপনাকে বাধা দিতে পারবে না, ম্যাক্সিমাম আপনার হচ্ছে গিয়ে ফ্যাক্টরি গুলো এটার পাশে হচ্ছে তৈরি হয়েছে, এবং ফ্যাক্টরি গুলো ওয়েস্ট যেগুলো ডাম্প করতে হয় সেগুলো সরাসরি তারা নদীতে ফেলে দিয়েছে। যেহেতু গভর্নমেন্টের এখানে কোনো রেগুলেশন ছিল না, যেহেতু এটা একটা নন এক্সক্লুডেবল থিং, গভর্নমেন্টের যেহেতু কোনো রেগুলেশন ছিল না, নদীতে এত বেশি ওয়েস্টেজ ডাম্প হয়েছে যে যে কারণে নদীটা নষ্ট হয়ে গেছে। এখন আপনি হয়তো ম্যাডাম তাহলে আমার দোষ নাই, না আমাদেরও দোষ আছে। আমরা মানুষজন আমরা কি করেছি, আমরা যে হাউস হোল্ডে যে ওয়েস্টেজ ক্রিয়েট হয়, অনেক মানুষ আছে যারা ওই যে আশেপাশে থাকে বুড়িগঙ্গার, তারা এই ওয়েস্টেজ গুলো সরাসরি নদীতে ফেলে দিত। এবং এটা বাংলাদেশে এটা খুব কমন সিনারিয়েট, নদীতে আমরা ময়লা ফেলি, নদীটাতে ডিরেক্টলি আমরা ময়লা ফেলে দিই, হুইচ ইজ নট মানে রাইট, ইথিক্যালি আমি যদি চিন্তা করি এটা উচিত না এটা করা। মানে ওয়েস্টেজ ডাম্প করার সিস্টেমই হচ্ছে মাটি খুঁড়ে সেখানে গর্ত করে দেন ওখানে রেখে দেন মাটি চাপা দিতে, এইভাবে হচ্ছে ওয়েস্টেজ ডাম্প করতে হয়। তাতে সেটা হচ্ছে গিয়ে ফার্টিলাইজেশন, মানে এটাকে আমরা যেটাকে বলি যে ফার্মেন্টেশনের মাধ্যমে এটা আবার হচ্ছে গিয়ে আপনার প্রকৃতিতে মিশে যায়। কিন্তু নদীতে ফেললে এটা কিন্তু প্রকৃতিতে মিশে যায় না, নদীতে ফেললে এটা সরাসরি আপনার ফুড চেইনের মধ্যে চলে যায়, অথচ আমরা এটা ফিল করি না। তো যাই হোক, এইভাবে হচ্ছে কি বুড়িগঙ্গা নদীটা নষ্ট হয়ে গেছে। খেয়াল করে দেখেন বুড়িগঙ্গা যে নষ্ট হয়ে গেছে তাতে আমার আপনার কিন্তু মানে আপনি যিনি ওই বুড়িগঙ্গা নদীতে ময়লা ফেলেছেন তারও যেমন ক্ষতি হচ্ছে, তেমনি আমি আপনি যারা হয়তো বুড়িগঙ্গা নদী কখনো দেখিই নাই বা কখনো ওখানে কোনো ওয়েস্টেজ ফেলি নাই, আমরাও কিন্তু সাফার। তো এই ধরনের গুডস গুলোকে আমরা বলছি কমন রিসোর্সেস, এন্ড দেয়ার ইজ এ প্রবলেম অ্যারাইজেস ফর কমন রিসোর্সেস হুইচ ইজ কল্ড ট্র্যাজেডি অফ কমন্স। আমি আজকে একটা ভিডিও দেখাবো আপনাদের যেটাতে ট্র্যাজেডি অফ কমন্স নিয়ে কথা বলবো। তো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, ফিশ ইন দ্য ওশন, এনভায়রনমেন্ট, এগুলা নিয়ে আমি একটু পরে কথা বলবো। কমন রিসোর্সেস, তাহলে আমি কমন রিসোর্সেস যদি ডেফিনেশন আস্ক করি তাহলে আমরা এইভাবেই লিখবো যে দ্য গুডস হুইচ আর এক্সক্লুডেবল but non-rival in consumption, sorry, my mistake, which are non-excludable but rival in consumption is called common resources. And the last thing we're going to learn, that is public goods. So এটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি non-rival in consumption, also non-excludable, অর্থাৎ যে গুডস গুলো আমরা পাবো যেটা কিনা আমি কাউকে চাইলে এক্সক্লুডও করতে পারবো না, আবার এটা অন্য কেউ কনজিউম করলে এই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা আমার জন্য কমবেও না, সেই ধরনের প্রোডাক্ট আমরা পাবলিক গুডস বলছি। অনেক ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট রিসোর্সটাকেও হচ্ছে গিয়ে পাবলিক গুডস এর মধ্যে নিয়ে আসে, যেমন টর্নেডো সিগন্যাল, ন্যাশনাল ডিফেন্স, তারপরে হচ্ছে গিয়ে বাংলাদেশের বেসিসে যেমন বলতে পারি পুলিশ সিকিউরিটি, র্যাব সিকিউরিটি উই গেট, দিস আর দ্য এক্সাম্পল অফ পাবলিক গুডস। পাবলিক গুডস এর ক্ষেত্রে কি হয় যে আপনি চাইলেও কাউকে এক্সক্লুড করতে পারবেন না টু কনজিউম দ্যাট, and rival in non-rival in consumption, অন্য কেউ কনজিউম করলেও আপনার জন্য প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা কমে যাবে না। যেমন কিছুদিন আগে আমাদের দেশে একটা ঘূর্ণিঝড় আসছিল, এখনো ইভেন একটা ইয়া চলছে, ওই যে নিম্নচাপ তৈরি হয়েছে, তো এটার জন্য হচ্ছে গিয়ে স্থানীয় সংকেত 3 দেখিয়ে যেতে বলা হয়েছে। তো দেখেন এই যে আমি যে ইনফরমেশন গুলো দিলাম এগুলো হচ্ছে গিয়ে মানে আমি জানলেও কোনো সমস্যা নেই, আপনি জানলেও কোনো সমস্যা নেই, সবাই জানলেও কোনো সমস্যা, প্রোডাক্টের অ্যাভেলেবিলিটিটা কমবে না আমার জন্য। ইনফরমেশন নলেজ হচ্ছে পাবলিক গুডস এর মধ্যে পড়ে, যে আমি চাইলেও কাউকে নলেজ গেইন করতে বাধা দিতে পারবো না, নন এক্সক্লুডেবল। আবার আপনি জানলে যে আমার ক্ষতি বা আমি জানলে যে আপনার ক্ষতি সেটার মধ্যে পড়ে না। দিজ আর পাবলিক গুডস। বাট পাবলিক গুডস এর ক্ষেত্রে প্রবলেমটা কি, পাবলিক গুডস এর ক্ষেত্রে প্রবলেমটা অ্যারাইজ হয় হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আমরা যেটা চাই সেটা হলো উই ওয়ান্ট টু কনজিউম ফ্রি গুডস, এরকম একটা প্রবলেমে আমরা পড়ে যাই। ফ্রি গুডস বলতে কি বুঝাচ্ছি, ফ্রি গুডসটা বলতে এখানে আমরা বুঝাচ্ছি হচ্ছে গিয়ে যে আমরা এখানে চাই হচ্ছে গিয়ে যে প্রোডাক্টটা হচ্ছে গিয়ে আমরা ফ্রি কনজিউম করে ফেলতে চাই, মানে কোনো পে করতে চাই না। কোনো কারণে যদি পেমেন্টের ইস্যু চলে আসে তখন উইদাউট পেইং আমরা হচ্ছে গুডসটা কনজিউম করে ফেলতে চাই। এই সিচুয়েশনটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে আপনার, এই সিচুয়েশনটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে ফ্রি রাইডার প্রবলেম, অর্থাৎ উইদাউট পেইং ফর এ গুড উই ওয়ান্ট টু কনজিউম
দ্যাট এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে ফ্রি রাইডার প্রবলেম। এবং ফর পাবলিক গুডস যেটা হয় যে মানে পাবলিক গুডস এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটা ফ্রি রাইডার প্রবলেম ফেস করে থাকি। তো এখন হচ্ছে গিয়ে আমি আসলে ইয়াতে চলে যাব, আপনাদের একটা রেকর্ডেড ভার্সন ক্লাসই আমার দেখাবো, কারণ এটা যদি ইউটিউবের অন্য কোনো ভিডিও থেকে যাই সেক্ষেত্রে আমার প্রবলেম হয়। তো আমি এই জন্য এটা অলরেডি ওপেন করেছি, একটা অন্য সেকশনের সাথে ক্লাস নিচ্ছিলাম, একটু দেখে নিব আগে কতটুকু কোথা থেকে আছে। ওখানে যদি ভিডিওটা থাকে তাহলে এখান থেকেই দেখাবো। এটা হচ্ছে ওদের সাথে ক্লাস ছিল না, একটু সময় দিতে আমি দেখবো যে আমি ভিডিওটা এখানে আসলে দেখিয়েছি কিনা ওদেরকে। হ্যাঁ, এখন আমরা একটা ভিডিও দেখবো, আমি শেয়ার সাউন্ডে দিলাম, তারপর যদি কারোর সাউন্ডটা শুনতে অসুবিধা হয় আমাকে একটু মেনশন করবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমি একটু শেয়ার সাউন্ড প্রবলেম হয়, আমি একটু প্লে করে আগে দেখে নিই। তো ওটাও করে দেখছিলাম। আপনারা কি শুনতে পাচ্ছিলেন? একটু মিউজিক প্লে হচ্ছিল, তখন কি শুনতে পেরেছেন? তাহলে একটু জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা ফুল স্ক্রিনে দিয়ে দিলাম। ঠিক আছে ম্যাম, দিয়ে দেন। আমি ওটাই করছি। তো যে পিসি অনেক ফাস্ট, যতটুকু সময় লাগে ওর লোড হইতে। ও আচ্ছা, আমি এটা ইউনিভার্সিটি থেকে বসে নিয়েছি ক্লাসটা, এই জন্য ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড আসছে। আই সরি। Imagine as a thought experiment that you live in a small village and depend on the local fish pond for food. You share the pond with 3 other villagers. The pond starts off with a dozen fish, and the fish reproduce. For every 2 fish, there will be 1 baby. আমি একটু সিচুয়েশনটা বলে নিই। প্রথমে দেখেন এই ভিডিওটার শুরুতে অ্যারিস্টটল একটা কথা বলেছে, হোয়াট ইজ কমন টু দ্য গ্রেটেস্ট নাম্বার গিভস দ্য লিস্ট অ্যামাউন্ট অফ কেয়ার। অ্যারিস্টটল তার একটা বই, যে আমি এই বইটা নিয়ে কথা বলতেছিলাম কালকেও, পলিটিক্স, যে বইটারই আমরা হচ্ছে একদম আইডিয়াল ধরে আমাদের কম্পারেটিভ গভর্নমেন্টে অনেকগুলো টপিক পড়ি। সো উনি যেটা বলেছিল যে যেটা কমন রিসোর্স অর্থাৎ সবাই যে গুডসটা আমরা শেয়ার করে থাকি সেই গুডসটা সবচেয়ে লেস কেয়ার পায়, এটা বলছে। তো এটা বোঝার জন্য আমরা এখন ট্র্যাজেডি অফ কমন বোঝার জন্য আমরা একটা ভিলেজ চিন্তা করছি, যে ভিলেজে আপনি থাকেন এবং সেখানে 4 জন ভিলেজার আছে, এবং এখানে সাবটাইটেলও যাবে, সো আপনারা দেখে বুঝতে পারবেন। আমি একটু এখানেও কথা বলতে চাইছিলাম, এখানে কিন্তু আমি ওই ভিডিওটা দেখানোর এটা রিজন হচ্ছে যে এখানে আমি এক্সপ্লেনও করি, মানে যে ট্র্যাজেডি অফ কমন্স কিভাবে অ্যারাইজ হচ্ছে বা কমন রিসোর্স শেয়ার হলে কেন লিস্ট কেয়ার পাই, জিনিসটা আমি পরবর্তীতে ব্যাখ্যাও করছি। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যেখানে ভিডিওটা দেখাচ্ছি, শোনেন তাহলে দেখবেন যে ক্লিয়ার হবে। এই ভিলেজে আপনারা ডিপেন্ড করেন হচ্ছে ভিলেজের পাশে একটা ছোট্ট পন্ড আছে, সে পন্ড থেকে ফিশিং এর মাথায় মাছ ধরে আপনারা জীবিকা নির্বাহ করেন, এবং আপনাদের প্রতিদিনের ডেইলি কনজাম্পশন প্যাটার্ন হচ্ছে একটা ফিশ হলে আপনার হয়ে যায়। আচ্ছা, You live in a small village and depend on the local fish pond for food. You share the pond with 3 other villagers. The pond starts off with a dozen fish, and the fish reproduce. For every 2 fish, there will be 1 baby added each night. So, in order to maximize your supply of food, how many fish should you catch each day? Take a moment to think about it. Assume baby fish grow to full size immediately, and that the pond begins at full capacity, and ignore factors like the sex of the fish you catch. The answer? 1. And it's not just you. The best way to maximize every villager's food supply is for each fisherman to take just 1 fish each day. Here's how the math works. If each villager takes 1 আচ্ছা, এখানে একটু বলে দেখেন, একটা এক্সাম্পল দিয়েছে। আমরা ধরে নিয়েছি যে এই ফিশ পন্ডটাতে আপনার হচ্ছে কি 6 জোড়া মাছ আছে, হ্যাঁ, এবং এই 6 জোড়া মাছ থেকে প্রতিদিন আপনার হচ্ছে গিয়ে একটা করে বেবি ফিশ হয়, এবং এই বেবি ফিশটা আমরা এটাও অ্যাজিউম করে নিয়েছি যে ওভারনাইট সেটা এত বড় হয়ে যায় যে সেটা কনজিউম করার মতো হবে। সো 6 জোড়া মাছ থেকে আমরা প্রতিদিন আরো এক্সট্রা
তাহলে কয়টা মাছ পাচ্ছি, আরো 6টা মাছ পাচ্ছি। এবং আমাদের হিসাবে এরকম যে এখন দেখাবে হিসাবটা যে আমরা যদি পার ভিলেজার প্রতিদিন একটা করে ফিশ আমরা কনজিউম করি, তাহলে দেখা যাবে যে এই ফিশের যে এই পন্ডটাতে যে ফিশ প্রোডাকশন যেটা ছিল অ্যাজ ইট ইজ সেটাই থাকবে, এবং আমি প্রতিদিনই তখন একটা করে ফিশ সাপ্লাই পাবো উইদাউট এনি কস্ট, এবং আমি সারা বছরই তখন এই ফুডটার উপর ডিপেন্ড করে বেঁচে থাকতে পারবো। বাট ইটস আ কমন গুডস, এইটুকু মাথায় রাখবেন। এখন দেখি ক্যালকুলেশন। Fish, there will be 8 fish left overnight. Each pair of fish produces 1 baby, and the next day the pond will be fully restocked with 12 fish. আচ্ছা, আবারও তাহলে দেখি 12টা মাছ It's 1 ছিল। fish, there will be 12টা মাছ থেকে আমার যেটা করা হলো যে আমরা 4টা মাছ 4জন ভিলেজের ধরে নিয়ে গেলাম। তারপরেও যেটা হচ্ছে আমার 8টা মাছ কিন্তু থেকে যাচ্ছে এবং তারা কিন্তু রিপ্রোডিউস করছে, সো সেখান থেকে 4টা মাছ আবার আসছে। সো আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু 12টা মাছে টার্নওভার নিচ্ছে, এইভাবে চলতে থাকবে, সো দ্যাট আমাদের ফুড প্রোডাকশনটা কন্টিনিউটি মেইনটেইন হবে। এখন 8 দেখি fish তারপরে কি left হলো। overnight. Each pair of fish produces 1 baby, and the next day the pond will be fully restocked with 12 fish. If anyone takes more than one, the number of reproductive pairs drops, and the population won't be able to bounce back. Eventually, the fish in the lake will be gone, leaving all 4 villagers to starve. This fish pond is just one example of a classic problem called the tragedy of the commons. The phenomenon was first described in a pamphlet by economist William Forster Lloyd in 1833 in a discussion of the overgrazing of cattle on village common areas. More than 100 years later, ecologist Garrett Hardin revived the concept to describe what happens when many individuals all share a limited resource, like grazing land, fishing areas, living space, even clean air. Hardin argued that these situations pit short-term self-interest against the common good, and they end badly for everyone, resulting in overgrazing, overfishing, overpopulation, pollution, and other social and environmental problems. The key feature of a tragedy of the commons is that it provides an opportunity for an individual to benefit him or herself while spreading out any negative effects across the larger population. To see what that means, let's revisit our fish pond. Each individual fisherman is motivated to take as many fish as he can for himself. Meanwhile, any decline in fish reproduction is shared by the entire village. Anxious to avoid losing out to his neighbors, a fisherman will conclude that it's in his best interest to take an extra fish, or 2, or 3. Unfortunately, this is the same conclusion reached by the other fishermen, and that's the tragedy. Optimizing for the self in the short term isn't optimal for anyone in the long term. That's a simplified example, but the tragedy of the commons plays out in the more complex systems of real life, too. The overuse of antibiotics has led to short-term gains in livestock production and in treating common illnesses. But it's also resulted in the evolution of antibiotic-resistant bacteria, which threaten the entire population. A coal-fired power plant produces cheap electricity for its customers and profits for its owners. These local benefits are helpful in the short term. But pollution from mining and burning coal is spread across the entire atmosphere and sticks around for thousands of years. There are other examples too. Littering, water shortages, deforestation, traffic jams, even the purchase of bottled water. But human civilization has proven it's capable of doing something remarkable. We form social contracts, we make communal agreements, we elect governments, and we pass laws. All this to save our collective self. ট্র্যাজেডি অফ কমন্স এরকম বলছে যে এমন কিছু প্রোডাক্টের কথা খেয়াল করে হয়তো দেখবেন, আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, মানে এই কাজটা রেকর্ডিংটাও শেয়ার করে দেবো। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এমন কিছু প্রোডাক্টের কথা বলছে যেটা কমন গুডস, মানে সবার মধ্যে শেয়ার হচ্ছে এবং নন এক্সক্লুডেবল, মানে আপনি চাইলে কাউকে এক্সক্লুড করতে পারছেন না কনজিউম করার জন্য। রাইভাল ইন কনজাম্পশন, মানে অন্য কেউ কনজিউম করলে প্রোডাক্টটা অ্যাভেলেবিলিটিটা কম। এই কারণে যেটা হয় আমরা প্রোডাক্টটা ওভার ইউজ করে থাকি। যেমন একটা ভিলেজ দিয়ে দেখিয়েছে যে ভিলেজে একটা পন্ড ছিল যেটার উপরে আপনারা হচ্ছেন কি ডিপেন্ড করছেন ফুড প্রোডাকশনের জন্য। কোনো কারণে যদি পন্ডটাকে আপনারা অ্যাজ ইট ইজ রাখতেন এবং আপনার যতটুকু প্রোডাক্ট কনজিউম করা দরকার, লাইক একটা করে ফিশ পার ডে আপনি যদি কনজিউম করতেন, তাহলে দেখা যেত যে হোল লাইফ আপনি কিন্তু একটা
কনসিস্টেন্সি মেনটেন করে ফুডের সাপ্লাই পেতেন। বাট আমাদের কি হয়, আমরা সেলফ ইন্টারেস্টে কাজ করি, চিন্তা করি যে আমি একটা মাছ কেন খাবো, দুইটা মাছ খাবো, মানে আমি ওভার কনজাম্পশনের কথা চিন্তা করি। কিন্তু দেখেন এটা কিন্তু আমি একা চিন্তা করি না, এটা সবাই চিন্তা করে। তখন যেটা হয় যে আমরা প্রোডাক্টটা ওভার ইউজ করি, যখন প্রোডাক্টটা আমরা ওভার ইউজ করে ফেলি, প্রোডাক্টটা ওভার ইউজ করতে প্রোডাক্টটা নষ্ট হয়। তো দেখা যায় যে ওভার ইউজ করেছে তার জন্য নষ্ট হয়, যিনি ওভার ইউজ করেন নাই তার জন্য কিন্তু নষ্ট হয়। তো এই যে যে জিনিসটা হয় যে সেক্ষেত্রে সবাই সাফারার হয়, এই বিষয়টাকে আমরা বলছি ট্র্যাজেডি অফ কমন্স। এবং মোর স্পেসিফিকলি এখানে আমি খুব পারফেক্ট একটা এক্সাম্পল দিচ্ছি যেটা আমি নিজে এখন ফিল করি। অ্যান্ড excess use of antibiotics, then excess use of coal power plant, যেটা থেকে আমরা হচ্ছে ইলেকট্রিসিটি পাচ্ছি, আমরা হয়তো মনে করছি চিপ ইলেকট্রিসিটি পাচ্ছি, বাট এটার জন্য যে পরিমাণ কার্বন এমিশন হচ্ছে সেটা আমরা আসলে রিয়েলাইজ করি না। তো এই ধরনের সিচুয়েশন গুলো কিন্তু আমরা এখানে রিয়েলাইজ করি না, বাট এগুলো কিন্তু ট্র্যাজেডি অফ কমন্স এর জন্য হয়। তো নেক্সট ক্লাসে আমি জিনিসটা আর একটু ডিটেল আলোচনা করবো। প্রশ্ন করার জায়গায় বেসিক প্রশ্ন করার জায়গাটা কিন্তু এই দুটো জায়গা। So what is tragedy of commons and how it arises, and what is free rider problem, how we can solve it, সেগুলো নিয়ে আমরা আরেকটু নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, ছেড়ে দিলাম, সরি একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, ভালো থাকবেন হ্যাঁ সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাম ম্যাম।